আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বাংলাদেশ থেকে 45 মিনিট জার্নি করে এরকম একটা জায়গায় আসতে পারবে। আর এই ছোট্ট দেশটাতেই আছে বরফে ঢাকা পাহাড়, মেঘে হারিয়ে যাওয়া রাস্তা, শান্ত নদী, সবুজ উপত্যকা আর এমন সব দৃশ্য যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। এই দেশটাই হলো ভুটান, দ্য ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন, যেখানে যেতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না। এবারের ভুটান সফরটা ছিল আমাদের জন্য খুবই অ্যাডভেঞ্চারাস। এক্সপিরিয়েন্স করেছি রিভার রাফটিং, আর জীবনে প্রথমবারের মতো হেলিকপ্টারে উড়ে ঘুরে দেখেছি অসাধারণ সুন্দর পারো ভ্যালি। তবে শুধু ঘোরাঘুরি নয়, এই পুরো সফরে চেষ্টা করেছি ভুটান সম্পর্কে খুঁটিনাটি সবকিছু দেখানোর, যেন আপনারাও খুব সহজেই নিজেদের ভুটান ট্রিপটা প্ল্যান করতে পারেন। এই 4 পর্বের ভুটান সিরিজে আপনারা শুধু ভুটানের সৌন্দর্যই দেখবেন না, বরং জানতে পারবেন বাংলাদেশ থেকে 4-5 দিনের ছুটিতে কিভাবে মাত্র 69,000 টাকার মধ্যে একটা সম্পূর্ণ ভুটান ট্যুর প্ল্যান করা যায়। চলেন শুরুর গল্পটা শুরু থেকে শুরু করি। আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের উন্নতি কতটা হয়েছে সেটা শুধু জিডিপি দিয়ে মাপা হয় না, সেই দেশের মানুষ কতটা ভালো আছে, প্রকৃতি কতটা ভালো আছে, আর কতটুকু তারা নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পেরেছে সেটা দিয়ে বিচার করা হয়। আর এই জিনিসটাই কিন্তু আমাকে ভুটানে ট্রাভেল করার জন্য আগ্রহী করে তুলেছে। তো চলেন আগে এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে যেয়ে আপনাদেরকে বাকি ইনফরমেশন দিচ্ছি যে আমাদের টিকিট প্রাইস কত পড়ছে, কেন 4 দিনের প্ল্যান, ভিসা প্রসেসিং কি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। পারো থেকে যে ফ্লাইটটা আসতেছে ঢাকায়, ওটা হলো KB 300। এটা ছাড়ার কথা 10:30টায়, বাট আমি দেখলাম 10:16 বাজে এখনই ছেড়ে দিচ্ছে। 42 মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছে যাবে। আর আমরা এখনো এয়ারপোর্টে যেতে পারলাম না, এত পরিমাণে জ্যাম। 9টার দিকে বের হয়েছি, এখন বাজে 10:16। এখন এক্সপ্রেসওয়েতে টোল পর্যন্ত যেতে পারি নাই। যেহেতু ড্রুক এয়ারের ফ্লাইট হচ্ছে সেম টাইমেই থাকে, চেষ্টা করবেন অবশ্যই বাসা থেকে একটু আর্লি বের হইতে, কারণ যেহেতু অফিস টাইম প্রচুর পরিমাণে জ্যাম থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের 3rd টার্মিনাল। কবে যে চালু হবে, প্রত্যেকবার এয়ারপোর্টে যাওয়ার সময় এই 3rd টার্মিনালটা দেখি আর চিন্তা করি যে হয়তো একদিন এই টার্মিনাল থেকে আমরাও ফ্লাই করবো ইনশাল্লাহ। তাব্বি অনেক লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? তাব্বি ওয়েট করতেছিলা? চেক ইন কাউন্টার হচ্ছে রো A। 1.5 ঘন্টা মতো হাতে সময় আছে আমাদের। আপনারা চেক ইন ব্যাগেজ নিতে পারবেন 30 কেজি, আর 7 কেজি হচ্ছে হ্যান্ড লাগেজ। ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আর ইমিগ্রেশনে তেমন কোনো কোয়েশ্চেনই জিজ্ঞেস করে নাই, কারণ আমরা ফ্যামিলি ট্রাভেল করতেছি। বাট আপনি যদি সিঙ্গেল ট্রাভেল করেন সেক্ষেত্রে হয়তো হোটেল বুকিং, তারপরে কত ডলার সাথে আছে, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, এগুলো জিজ্ঞেস করতে পারেন। ভুটানে ট্রাভেল করার ক্ষেত্রে আপনাকে কিন্তু ফুল বুকিং দেখাইতে হবে। আপনি যে কয়দিন থাকবেন এগুলোর পেইড হোটেল বুকিং, তারপর আপনার ট্রাভেল প্ল্যান সবকিছুই রেডি রাখবেন, আদারওয়াইজ ইমিগ্রেশনে হ্যাসেল করতে পারে। ভুটানে একটাই প্লেন যায়, সেটা হচ্ছে ড্রুক এয়ার। আর এই প্লেনটা সপ্তাহে মাত্র 2 দিন যায়, সোমবার এবং শুক্রবার। আজকে হচ্ছে সোমবার, তো আমরা সোমবারে ফ্লাই করতেছি এবং শুক্রবারে ব্যাক করবো। তাব্বি আমরা এবার কোথায় যাচ্ছি? ভুটান। যাক, তাব্বির সাথে আরো একটা ট্যুর হচ্ছে। ভুটানে যেতে কিন্তু কোনো ধরনের ভিসা লাগে না, সো আপনারা জাস্ট প্লেনের টিকিট কেটে পাসপোর্ট থাকলেই যেতে পারবেন ভুটানে। তো আমরা প্ল্যানটা করতে হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। 4 রাত 5 দিন আমরা হাতে সময় পাচ্ছি। তো এই 4 রাত 5 দিনে আমরা কোথায় কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, কোন হোটেলে থাকবো, আমাদের ট্যুর প্ল্যান কি হবে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত চলেন খাওয়া দাওয়া করে প্লেনের দিকে যাই। ভুটানের এয়ারপোর্টকে বলা হয় ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট। এটা নিয়েও আমি খুব বেশি এক্সাইটেড। জার্নিটা খুব এক্সাইটিং হবে। KB 301 পারো, গেট নাম্বার হচ্ছে 7A। কি করতেছো তুমি তাব্বি? দেখি তোমার জিব্বা। তাব্বি হলো মিরিন্ডা খেয়ে পুরো জিব্বা কমলা বানায় ফেলছে। আল্লাহ, তাব্বি এটা তোমার কততম দেশ ভাইয়া? কততম দেশ তাব্বির? 12। মানে তাব্বি এই বয়সে 12টা দেশ ঘুরে ফেলছো তাব্বি, মাশাআল্লাহ। আরো 3টা বাড়ছে। তো আমাদের ফ্লাইটের টিকিট পড়ছে হচ্ছে 46,000 টাকা। কিন্তু এখানে একটা হিসাব আছে, আমরা 10 জন যাচ্ছি। সো 10 জন যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রুপ ফেয়ার পাবেন, আর গ্রুপ ফেয়ার হচ্ছে 46। আর যদি আপনারা সিঙ্গেল টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু 49,000 করে। এটা আসলে আপ ডাউন করে সিজনের উপর ভিত্তি করে। চেষ্টা করবেন ভুটানে যদি যান তাহলে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাইকে একসাথে নিয়ে যাওয়ার, তাহলে আপনাদের এখানে একটা কস্ট সেভিংস হবে। আর ওইখানে আমরা যে ল্যান্ড প্যাকেজটা নিয়েছি ওইটা কিন্তু আমরা এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে নিয়েছি। ভাইয়াও আমাদের সাথে ট্রাভেল করতেছে এবং ভাইয়াদের কিন্তু প্রতিনিয়ত ভুটানে গেস্ট যাচ্ছে। সো ওইখানে ল্যান্ড কস্ট কত এবং ওইখানে ল্যান্ড প্যাকেজে কী কী ইনক্লুডেড সবকিছু আপনাদেরকে ভুটানে নামার পরে আমরা জানাচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে আগে থেকে অনলাইনে চেক ইন করতে। ড্রুক এয়ার অনলাইন চেক ইন লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন, আপনার টিকিটের PNR নাম্বার দিয়ে আপনি সিট চয়েস করতে পারবেন। তো আমি আমার সিট নাম্বার নিয়েছি 24A। তো আমরা একটু পিছনের দিকে নিলে সামনের পুরো ভিউটা পাওয়া যায়। তো ভুটানে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে সঞ্জয় ভাইয়ারাও যাচ্ছে। ভাইয়া কি অবস্থা, কেমন লাগতেছে?
খুবই ভালো লাগতেছে কারণ ফার্স্ট টাইম আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা গ্রুপ মানে আপনাদের সাথে বিশেষ করে তো সেটা আজকে পূরণ হচ্ছে। হ্যাঁ, আমারও ভালো লাগতেছে কারণ নর্মালি গ্রুপ ট্যুর কিন্তু আমারও পছন্দ, সবাই মিলে মজা করতে করতে যাবো ইনশাল্লাহ। 12:20 আর আমাদের বোর্ডিং শুরু হচ্ছে। আনফর্চুনেটলি আমাদের বোর্ডিং ব্রিজ দেয় নাই, আমাদেরকে বাসে করে প্লেনের কাছে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের প্লেন। ওয়াও, হ্যালো হ্যালো, স্মেলটা খুব সুন্দর না? নেপালে যখন গেছি হ্যাঁ, এরকম একটা স্মেল ছিল, রাইট। তো এটা হচ্ছে বিজনেস ক্লাস, আমাদের সিট হচ্ছে ইকোনমি ক্লাসে 24 এই যে এবি। এটা গ্লাস মোটামুটি ক্লিয়ার, আপনাদেরকে ভালো ভিউ দেখাতে পারবো। আর আমি সব থেকে পিছনে সিট নিছি কেন আপনারা বুঝতে পারতেছেন, কারণ এখান থেকে কিন্তু পুরো উইংসের সাথে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। যথেষ্ট লেগ স্পেস আছে। বাংলাদেশ থেকে ভুটানে যেতে কিন্তু সময় লাগে মাত্র 45 মিনিট, আর এই 45 মিনিটের জন্য আমরা পে করতেছি 46,000 টাকা, মানে পার মিনিট 1,000 টাকা করে। হিউজ এক্সপেন্সিভ। ক্রু কেয়ারের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের ফ্লাইট এত এক্সপেন্সিভ কেন, তখন ওরা বলছিল নর্মালি একটা এয়ারক্রাফটে নাকি সিট থাকে 158, বাট এই ফ্লাইটে নাকি সিট আছে 108টা। তো পে লোডের কারণে সিটের সংখ্যা কমাই দিয়ে ওরা ফেয়ারটা বাড়াই দিচ্ছে। প্লাস ওদের প্লেনের যেসব পাইলট ল্যান্ড করে ওদের এয়ারপোর্টে তারা অনেক হাইলি পেইড এবং হাইলি স্কিলড, যার কারণে ওদের অপারেশন কস্ট অনেক বেশি, এই জন্য টিকিটের ফেয়ারটাও অনেক বেশি। যদি ইন্ডিয়ার ট্রানজিট ভিসা ওপেন থাকতো তাহলে কিন্তু আমরা বাই রোডেই যেতে পারতাম, বাট যেহেতু ট্রানজিট ভিসা ওপেন নাই, ভুটানে যাওয়ার একমাত্র মাধ্যমই হচ্ছে প্লেনে করে যাওয়া। 12:45 প্রায়, আর আমাদের প্লেন কেবলই টেক অফ করলো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ঢাকা থেকে কক্সবাজার যতটুকু দূরে, ভুটানও কিন্তু ঠিক ততটাই দূরে। ওয়াও, উপর থেকে ঢাকা শহর দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগে। থ্যাংক ইউ। দেখেন মাত্র 45 মিনিটের ফ্লাইট, বাট ওরা আমাদেরকে কিন্তু একটা স্ন্যাক্সের বক্স দিচ্ছে, একটা স্যান্ডউইচ, 2টা বিস্কুট, একটা জুস, রোস্টেড পিনাটস। আর এগুলো কিন্তু হচ্ছে প্রোডাক্ট অফ ভুটান। চিজ স্যান্ডউইচ, বাই দ্য ওয়ে ভুটানের প্রধান খাবার কিন্তু হচ্ছে চিজ। সো ওরা খাবারের ভিতরে প্রচুর চিজ খায়। ভুটান ট্রিপের শুরুতেই এমন একটা মুহূর্তের মুখোমুখি হব, সেটা সত্যি বলতে আমি নিজেও কল্পনা করি। প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, প্রথমে দূরে কয়েকটা পাহাড় দেখা গেল, তারপর যতই প্লেনটা নিচে নামতে শুরু করলো পাহাড়গুলো যেন আরো কাছে চলে আসতে লাগলো। একসময় মনে হলো আমরা কি সত্যি এই বিশাল বিশাল পাহাড়ের মাঝখানে ল্যান্ড করতে যাচ্ছি? চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, মেঘের ফাঁকে ফাঁকে সবুজ উপত্যকা, আর সেই পাহাড়ের বুক চিরে ছোট ছোট বাড়িঘর। সত্যি বলতে প্লেন যখন পাহাড়ের একদম কাছ দিয়ে নিচে নামতে শুরু করলো, তখন কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি যেন নিজের চোখের সামনে একটা সিনেমা দেখছি, যেখানে যাত্রার শুরুটাই এতটা ব্রেথ টেকিং হয়, তাহলে সামনে আমাদের জন্য যে কি কি অপেক্ষা করছে সেটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করছি। যে ভিউ দেখছি, অ্যামেজিং অ্যামেজিং। আসলে বলতে হবে ভুটানের এয়ারপোর্ট অনেক সুন্দর। আর আমরা জাস্ট ল্যান্ড করছি একটা 28-এ, 45 মিনিটের মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন। ফাইনালি ভুটানে, সাউথ এশিয়াতে আর একটা মাত্র কান্ট্রি বাকি, আফগানিস্তান। এই বাদে বাকি 7টা কান্ট্রি ঘোরা শেষ। প্লেন থেকে ল্যান্ড করার পর আমাদেরকে কিন্তু একদম ছেড়ে দিছে। আপনারা চাইলে প্লেন থেকে নামার পরে পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর দেখেন প্লেনের সাথে এয়ারপোর্টের এত সুন্দর ভিউ, মানে জাস্ট এয়ারপোর্টের সামনেই কিন্তু পারো ভ্যালি। মজার একটা ব্যাপার হচ্ছে এই যে এয়ারপোর্টটা, এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 2250 মিটার উঁচুতে অবস্থিত, যার কারণে এখানে আসলে আপনার কাছে একটু ডিজিনেস ফিল হইতে পারে, বাট এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আর আমার কাছে বেস্ট লাগছে তাদের এয়ারপোর্টের স্ট্রাকচারটা, মানে একদম ট্রেডিশনাল থিমে সাজানো। ল্যান্ডিংটা দেখলাম, মানে আমার লাইফের সব থেকে ডেয়ারিং ল্যান্ডিং দেখছি আজকে। মানে প্লেনটা জাস্ট একবার এরকম একবার এরকম, আর এক হাত দূরে মনে হয় পাহাড়। হ্যাঁ, মানে মনে হচ্ছিল কি মানে প্লেনের যে পাখা এটা পাহাড়ের সাথে বাড়ি খাবে, এরকম একটা অবস্থা। তো সুন্দর এয়ারপোর্ট এর আগে কখনো দেখি নাই কোনো দেশে। ভিডিও করবো কি ছবি তুলবো কি দেখেই শেষ করতে পারতেছি না। বুঝতেছি না এটা আমি কি মানে ঘোরের মধ্যে আছি কিনা। এই দেখতেছি ডান দিকে তাকিয়ে যে ধান ক্ষেত, বাই বাম দিকে দিয়ে অনেক মানে এইরকম অভিজ্ঞতা আমারও হয় নাই। ভুটান ট্রিপের শুরুতেই আপনারা এমন একটা ফিল পাবেন, আপনার কাছে মনে হবে যে না, ট্যুর শুরু। ভুটান কিন্তু ওয়ার্ল্ডের একমাত্র কার্বন নেগেটিভ কান্ট্রি। ভুটানের সংবিধানে বলা আছে যে আপনাকে 70% গাছ থাকতেই হবে। চারপাশে কিন্তু এত পরিমাণে ভ্যালি, একদম সবুজ। চলেন তাইলে বাকি প্রসিজিওর কমপ্লিট করা যায়। ওয়াও, এয়ারপোর্টে আসার পর আমার কাছে মনে হচ্ছে আমি কোনো বাসায় চলে আসছি। এয়ারপোর্ট কম,
গেস্ট হাউস বেশি মনে হচ্ছে। ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়েছি। ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞেস করে নাই, কারণ আমরা যেহেতু গ্রুপ আসছি, গ্রুপের একটা আইটেনারি আছে, আমাদের হোটেল বুকিং, ট্রাভেল আইটেনারি কি সবকিছুই কিন্তু তারা জমা নিচ্ছে। সো আপনারা অবশ্যই এখানে আসার আগে যে কয়দিন থাকবেন হোটেল বুকিং থেকে শুরু করে অ্যাক্টিভিটিস সবকিছু বুক করে আসতে হবে, এবং এখানের একজন লোকাল গাইড অবশ্যই আপনার সাথে থাকতে হবে। কেলি, মাই ফ্রেন্ড, How are you, sir? I am fine. How are you? The flight? Very good, very good. So good to see you, man. একটু আগে কেলি আসছে, ও হচ্ছে আমাদের ট্রাভেল গাইড, ওই আমাদের রিসিভ করতে কিন্তু চলে আসছে। বাই দ্য ওয়ে, ভুটানে কিন্তু হচ্ছে আপনার অন অ্যারাইভাল ভিসা, আর একটা ফি লাগে, এটা হচ্ছে $15 পার নাইট। এটা হলো SDF, মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি নেয় ভুটান। এটা শুধু বাংলাদেশিদের জন্য $15, ইউরোপিয়ানদের জন্য হচ্ছে $100 পার নাইট, আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 1200 রুপি পার নাইট। আমরা যেহেতু 4 দিন থাকবো, আমাদের 4-15 $60 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 7,500 টাকা। ভাইয়া হচ্ছে SDF টা পে করে আসছে আমাদের গ্রুপের পক্ষ থেকে। ও মাই গড, সো মাচ Many পেপার। passports. See? পুরা গ্রুপের। ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডলারে কোনো প্রকারের দাগ থাকা যাবে না। ও সব ডলার বেছে বেছে আমাদের ছড়ানো Only in the immigration. ও, অনলি ইন দ্য ইমিগ্রেশন। যদি ডলারে কোনো দাগ থাকে তাহলে কিন্তু ওরা ওইটা অ্যাকসেপ্ট করবে না। অনেকেই বলতে পারেন যে ভুটানে যে $15 করে পার নাইট নিচ্ছে এটা অনেক বেশি, কিন্তু আসলে এটা কিন্তু প্রত্যেক দেশে নেওয়া হয় হোটেল ভাড়ার সাথে, যেটা আমরা জানতে পারি না। দুবাইতে যখন গেছিলাম তখনও কিন্তু 10 দিরহাম পার নাইট আমাদেরকে দেয়া লাগছিল। সো পৃথিবীর সব দেশে এই ট্যাক্সটা দেওয়া লাগে, বাট ভুটান এই ট্যাক্সটা নেয় হচ্ছে SDF হিসেবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি। এবং এই যে টাকাটা নেয় তারা এটা কোথায় খরচ করে জানেন? ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টে, তাদের দেশের যে নাগরিক আছে তাদের হেলথ, তাদের এনভায়রনমেন্ট, এগুলাকে প্রিজার্ভ করার জন্য। 3টা ব্যাগেজ বেল্ট আছে, এবং 3টা ব্যাগেজ বেল্টেই ওরা ভুটানিজ যে ট্রেডিশন এটা কিন্তু ফুটাই তুলছে। ব্যাগেজ বেল্টের এখানেই কিন্তু আপনারা ATM মেশিন পেয়ে যাবেন, আর এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জের শপ আছে। আজকের রেট দেখলাম যে $1 ওরা 93 ভুটানিস রুপি দিচ্ছে। $1 কিনছে 125 টাকা দিয়ে, 125 টাকার বিনিময়ে আমি ভুটানিস পাচ্ছি 93 টাকা। অনেকটা ইন্ডিয়ার মতোই হিসাব। আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতেছি না, আমাদের যে গাইড আছে কেলি, ও বলছে যে আমাদেরকে বেটার রেট দিতে পারবে, সো আমরা ওর কাছ থেকে এক্সচেঞ্জ করে নিব। আর আপনারা যারা সিম কিনতে চাচ্ছেন তারা এই যে এক্সিট গেটের আগেই এখানে হচ্ছে সিমের দোকান পেয়ে যাবেন, তাশি ইনফোকম আর ভুটান টেলিকম। আর এখানে আনলিমিটেড ডাটা 7 দিনের জন্য হচ্ছে 1100 ভুটানিজ রুপি ইন্টু 1.34, 1400 টাকা আর কি। আমরা এখন এক্সিট গেট দিয়ে বের হচ্ছি। ওরে বৃষ্টি! এখানে একটা স্ট্যাচু দেওয়া আছে যেটা ভুটানিজ ট্রেডিশনাল ওয়েতে আমাদেরকে ওয়েলকাম করতেছে। আমাদের গাইড আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে আর আমাদেরকে ছাতা দিয়ে দিচ্ছে। ভাইয়া প্রচুর বৃষ্টি। ভুটান আমাদেরকে বৃষ্টি দিয়ে স্বাগতম জানাইছে। পিছনে কিন্তু পাহাড়ের ভিউ, অসাধারণ অসাধারণ। আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন, আপনি ভুটানে ল্যান্ড করার পরেই এ দেশের প্রেমে পড়ে যাবেন। আর এত পরিষ্কার যা বলার বাইরে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের জন্য এই যে গাড়ি দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন এই গাড়িতে করে যাব হচ্ছে লাঞ্চ করার জন্য। ফার্স্টে আমাদের বুফে লাঞ্চ, তারপরে আমরা যাব থিম্পু। তো এই হচ্ছে আমাদের গাড়ি, নেম প্লেটও দিয়ে দিচ্ছে এই যে এমআর ট্রাভেলস। তো চলেন তাহলে আমরা এখন লাঞ্চ করতে যাই। বাই দ্য ওয়ে, ভুটানে আমরা যে 4 দিন থাকবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই আমাদেরকে ভুটান থেকেই দেওয়া হবে। এখন বাজে কিন্তু 2:40, আর ভুটানের টাইম আর বাংলাদেশের টাইম হচ্ছে সেম, টাইমে কোনো ডিফারেন্স নাই। নামার পরে মনটা ভরে গেছে, এত সুন্দর। মানে আপনি দেখেন পরিবেশটা অন্যরকম। আসলেই মানে এখানে নামার পরেই অন্যরকম একটা এনভায়রনমেন্ট, আর যারা পাহাড়কে ভালোবাসেন তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগে। ভাইয়ার আমি কথা বলতেছিলাম যে আজ থেকে আমি যখন 2019 সালে ফার্স্ট সিকিমে আসি তখন প্ল্যান ছিল যে ভুটানে আসবো, বাট দেখেন ভুটানে আসতে পারছিল 2026-এ, আর ভাইয়ার প্ল্যান ছিল নাকি 2016 সালে। তো আপনার রিজিক যখন লেখা থাকবে আপনি তখনই সেখানে পৌঁছাবেন। আর আল্লাহ আমাদেরকে এখন এতদিন পরে নিয়ে আসছে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, এবং ইনশাল্লাহ আমরা বেশ ভালো ভালো ভিউ দেখবো। ফারিন ভালো কথা বলছে, তখন তো সিঙ্গেল ছিলাম, আল্লাহ চাইছে যে ফ্যামিলি সহ যেন আসি। লিটারালি এত অসাধারণ লাগতেছে, মানে জাস্ট আমরা এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, আর যাওয়ার পথের রাস্তাটা মার্ভেলাস। দিকে হচ্ছে ভ্যালি, আরেক দিকে রাস্তা, দূরে সবুজ পাহাড়। সুবহানাল্লাহ, আসলে ভুটান যে কতটা সুন্দর আপনারা যদি ভুটানে না আসেন তাহলে রিয়েলাইজ করতে পারবেন না। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট গাড়ি থেকে নামলাম, আর আমার সামনের ভিউটা জাস্ট দেখেন,
নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোথায় চলে আসছি? সামনে হচ্ছে সবুজ ধানক্ষেত, তার পিছনে হচ্ছে মেঘে ভরা পাহাড়, আর এই পাশে হচ্ছে সব ভুটানিজ ট্রেডিশনাল ঘরবাড়ি। এত সুন্দর কিভাবে হইতে পারে একটা জায়গা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে আমার মুখ দিয়ে শুধু সুবহানাল্লাহ বের হচ্ছে। আসলে ভ্রমণ করলে আপনারা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন তার সৃষ্টি দেখে, কত সুন্দর করে বানাইছে তার এই পৃথিবীটা। আমরা কিন্তু লাস্ট 2 দিন থাকবো হচ্ছে পারোতে। তো যখন পারোতে থাকবো আমরা এই হোটেলেই থাকবো, আর আজকে আমরা জাস্ট লাঞ্চ করে এখান থেকে চলে যাব। তো এইটা হচ্ছে লাঞ্চ এরিয়া, বুফে খাবারের আয়োজন করা হয়েছে। কি কি আইটেম আছে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে হোয়াইট রাইস, এটা হচ্ছে ফিশ কারি। উইচ ফিশ ইজ দিস? রুই। ওকে, ভুটানেও রুই মাছ খায়। আর এটা হচ্ছে কলিফ্লাওয়ার উইথ চিজ, করলা হচ্ছে পটেটো দিয়ে ভাজি করছে। আর এটা হচ্ছে ডাল, সালাদ, আর এখানে হচ্ছে ওয়াটারমেলন। এখানে খাবার দেওয়া আছে আর সবাই এখানে বসে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করে আমরা থিম্পুর উদ্দেশ্যে রওনা দিব। থিম্পুর জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টার একটা জার্নি আছে, সো ভরপেট খাওয়া দাওয়া করতে হবে। খাবার নিয়ে চলে আসছি। ভাইয়া, খাবার কেমন? ভালো আঙ্কেল? মানে অনেক দেশে যে ভাত নিয়ে বাঙালি ট্রাভেলাররা কষ্ট পায় না, ভুটানে কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ এখানে কিন্তু আপনি ভাত, ডাল, মাছ সবই পাবেন। ভাবি কেমন খাবার? ডালটা অনেক মজা না? বিসমিল্লাহির রহমানির রহিম। রুই মাছ দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে। সেই মনে হয় বাংলাদেশ It's too good. খাবার নিয়ে এখানে কোনো কষ্ট নাই। Brother, you guys also eat spicy food? Yes, actually, we Bhutanese are known for spices, Okay. like chilies. Now every food and every dish we have chilies. Chilies, yes, yes, just like Bangladesh. Yes. We also like spicy. মানে ভুটানিজরাও কিন্তু প্রচুর পরিমাণে চিলি খায়, এই জন্যই চিলি is like a vegetable for you, right? Yes, yes. In every vegetable. It's or not meat- ingredients, it's a vegetable. Vegetable, yeah. In every veg or non-veg item, we have to put chilies. Chilies, okay. হ্যাঁ, খাবার কেমন? মনে হচ্ছে যে আমি আমার নানির বাসায় বসে বাংলাদেশি খাবারের সাথে কিন্তু টেস্ট বাডে মিল আছে। আমি কেন বললাম, হ্যাঁ। আমি মনে করেন যে এখানে একটু আগে ওকে বলতেছিলাম যে রান্না করেছে শেফ, তার পূর্বপুরুষ নিশ্চয়ই বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চল হতে পারে, হতে ডালটা পারে। কেমন লাগছে ভাইয়া বলেন আপনি? সেম অ্যাজ বাংলাদেশ আসলে। না, রুই মাছটাও তো হ্যাঁ, রুই মাছটাও খুব মজা। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এই ভিউতে বসে। আর একটু আগেই এখান দিয়ে একটা প্লেন কিন্তু ল্যান্ড করছে, আর প্লেনটা এমন ভাবে ল্যান্ড করছে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। মানে একদম কার্ভ করে হচ্ছে জাস্ট এই ভ্যালির ভিতর দিয়ে ল্যান্ড করছে। ভুটানের একটা নীতি আছে, এটা হচ্ছে হলো লো ভলিউম হাই ভ্যালু। ওদের দেশে পর্যটক কম আনবে, বাট যেসব পর্যটকরা আসবে তাদেরকে হাই ভ্যালু দিবে, এটা হচ্ছে ওদের নীতি। এই কারণেই ভুটান এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ কান্ট্রি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখানে একটা বারান্দা আছে, উফ এত সুন্দর। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আসলে এরকম একটা পরিবেশে আল্লাহ আমাদের রিজিক লিখে রাখছে। আর মজার ব্যাপার কি দেখেন, আমরা যে রেস্টুরেন্টে খাইছি সামনে কিন্তু হচ্ছে ধানের ক্ষেত, সো আমরা কিন্তু এই ধানের চালই একটু আগে খাইছি। মানে এখানের খাবার কিন্তু প্রত্যেকটা এত ফ্রেশ যে ওরা এখানে যা চাষাবাদ করে ওইটাই হচ্ছে আমাদেরকে সার্ভ করতেছে। কেলি, উই উইল হ্যাভ হেলিকপ্টার রাইড, রাইট? Yes, you will have on the last day. অন দ্য লাস্ট ডে আমরা হেলিকপ্টার রাইড নিব। সো এই সিরিজে কিন্তু অনেকগুলো ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আমরা আর কি কি করবো কেলি? হোয়াট উইল ডু? We'll do river rafting and also we'll do zip line. ও অ্যাডভেঞ্চার, Adventurous. আই লাইক অ্যাডভেঞ্চার। আপনারা সামনে যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে পারো ভ্যালি। এখানে সবাই লাঞ্চ শেষে এখন আমরা রওনা দিব থিম্পুর দিকে। আমরা থিম্পুতে থাকবো আজকের রাতটা, তারপরে হচ্ছে থিম্পু থেকে যাব পুনাখা থেকে তারপরে আবার আমরা ব্যাক করব পারোতে। অস্থির একটা ট্রিপ হবে, 4 দিনে আমাদের ফুল অফ অ্যাক্টিভিটিস। আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইউ উইল টিচ আস ভুটানিজ? Yeah, sure. For that matter, your guide will teach. ওকে, হোয়াট ইজ ইউর নেম? থুজি। ওকে, সো উনি হচ্ছে আমাদের ভুটানিজ গাইড। হাউ ডু ইউ সে থ্যাংক ইউ? কাদিন ছেলা। Yes. ওকে, কাদিন ছেলা। Kuzu Zangpo when greeting someone else. Kuzu Zangpo la. খুজু জাংপুলা। It means ও মাই, hi or hello. হার্ড বাট ইনশাল্লাহ শিখে যাব। এখন বাজতেছে হচ্ছে 3:50, আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা যাব হচ্ছে থিম্পু। আর ভুটানে কিন্তু গাইড ম্যান্ডেটরি, না আপনারা যেখানেই যাবেন আপনাদের সাথে গাইড থাকবে। পারো থেকে থিম্পু যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা মতো, 60 কিলোমিটার রাস্তা, পুরোটাই পাহাড়ি পথ। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? রাম।
ওকে, নাইস টু মিট ইউ রাম। 1 ঘন্টা 10 মিনিট, 49 কিলোমিটার, আর পুরাটাই কিন্তু হচ্ছে পাহাড়ি রাস্তা। আমরা একদম পাহাড়ের ভিতর দিয়ে যাব। আর থিম্পু হচ্ছে ভুটানের ক্যাপিটাল, আর পারো হচ্ছে ওদের ওয়ান অ্যান্ড অনলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নদীর সাথে ভ্যালির ভিউ, ও কি সুন্দর। এটার নাম হচ্ছে পারো ছু। সো ছু মিন্স রিভার, আর যখন আপনি রিভার দেখবেন পারোতে দেখলে পারো ছু, থিম্পুতে দেখলে থিম্পো ছু, মানে ওদের রিভারের কোনো স্পেসিফিক নাম নাই। নদীটার পানি নাকি হিমালয়ান রেঞ্জ থেকে আসছে, আর কি পরিমাণে স্রোত। আমরা কিন্তু এরকম নদীতেই রিভার রাফটিং করবো ইনশাল্লাহ। স্পিড লিমিট ইজ হাউ মাচ? 50। স্পিড লিমিট নাকি মাত্র 50 কিলোমিটার। উনি চাইলেও 50 কিলোমিটারের বেশি গতিতে যাইতে পারবে না। এভরিওয়্যার 50 কিলোমিটার, হাইওয়ে অলসো। ওকে ওকে। আশেপাশে যত ভুটানিজ বাড়ি ঘর দোকানপাট আছে সব হচ্ছে সেম স্ট্রাকচার। এটাই কিন্তু ওদের ট্রেডিশন, এবং ওদেরকে এই ট্রেডিশন ফলো করেই প্রত্যেকটা বাড়ি ঘর বানাইতে হয়। হাই রাইজ বিল্ডিং ইউ ডোন্ট হ্যাভ। ওকে, অনলি 6th ফ্লোর ইজ হাইয়েস্ট। ওকে, ওদের দেশে নাকি 6 তলা হচ্ছে সব থেকে হাইয়েস্ট বিল্ডিং, আর যত বিল্ডিং আছে সব হচ্ছে যে এরকম 2 তলা 3 তলা সেম স্ট্রাকচার। পিছনের নাম্বার প্লেটে লেখা আছে বিটি। বিটি মানে হচ্ছে ভুটানিজ ট্যাক্সি। দ্য রেড নাম্বার প্লেট প্রাইভেট। ও আচ্ছা আচ্ছা, যেগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি ওগুলো হচ্ছে সব রেড নাম্বার প্লেট। ও দিস ইজ ইলেকট্রিক। বিপি গ্রিন কালারের নাম্বার প্লেট হচ্ছে ইলেকট্রিক। যেগুলো গভর্নমেন্ট গাড়ি ওগুলোতে নাকি বিজি লেখা থাকে। আপনি গাড়ির নাম্বার প্লেট দেখে বলতে পারবেন এটা কোন টাইপের গাড়ি। ভুটানিজরা কিন্তু একদমই হর্ন ইউজ করে না। এখানে ওরা হচ্ছে ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গাড়ি চালায়। হর্ন না দেওয়ার কারণে এত পিসফুল, মানে আমরা যে জার্নি করতেছি জার্নিটা খুবই পিসফুল লাগতেছে। জাস্ট দেখেন, সুবহানাল্লাহ, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যে রাস্তায় কাজ করতেছে একজন পুলিশ দাঁড়ায় থেকে কাজ করাচ্ছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি 100%। প্রত্যেকটা গাড়ি নিজের লেনে চলতেছে, কেউ কাউকে ওভারটেক করার ট্রাই করতেছে না, সবাই সবার মতো চলতেছে। আমরা যাওয়ার পথে আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি। এটা হচ্ছে তাচোক লাখাং টেম্পল, এবং টেম্পলের জাস্ট নিচেই হচ্ছে তাচোক লাখাং আয়রন ব্রিজ। আমরা এখন একদম নদীর পাড়ে যাব। ওয়াও 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 ওয়াও, কি রাস্তা। আরও গ্রুপ আসছে এখানে, বাংলাদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট ভুটানে আসতেছে। চলেন আপনাদেরকে জায়গাটা দেখাই। কি সুন্দর, জাস্ট পাহাড়টা কত বিশাল দেখেন, আর পাহাড়ের গায়ে কিন্তু মেঘ বাড়ি খাচ্ছে। আর এটাই হচ্ছে পারো ছু নদী, আর এটা হচ্ছে আয়রন ব্রিজ, নদী সাথে ভ্যালি। কেমন লাগতেছে ফারিন? তাদের সাথে অনেকটা কাশ্মীরের অনেক সিমিলারিটিস আছে। এক্স্যাক্টলি রাইট। এই মানে এই সিনারিগুলো দেখে আমার কাশ্মীরের কথা মনে পড়ে গেছে। That bridge is from 15th century. 15th সেঞ্চুরি? ও মাই গড, ব্রিজটা নাকি 15th সেঞ্চুরিতে বানানো। দিস ইজ দ্য আয়রন ব্রিজ, রাইট? Yes, exactly. But And- like it's closed currently. Closed? Yes. Okay, we cannot go. Yeah, you can use that smaller bridge to Okay. go to the other side of it. ওকে, আমরা ওই ব্রিজে উঠতে পারবো না, উনি বললো। অ্যান্ড ওয়াই ইজ দিস টেম্পল সো ফেমাস? Because like it is built by one of the saints from the Tibet, like Okay. the man who came from Tibet to Bhutan. He's Okay. known as a Tuphok Thangtong Gelpo. ওকে, দ্যাটস ওয়াই। Yeah, he came to Bhutan in search of ore to build these bridges. ওকে And he is famous for his iron bridges. সো আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছি এটা কিন্তু হচ্ছে নতুন ব্রিজ, আর পিছনে ওইটা হচ্ছে পুরাতন আয়রন ব্রিজ। আর আমার পিছনে আপনারা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন রঙিন পতাকা, এগুলো কিন্তু হচ্ছে প্রেয়ার ফ্ল্যাগস বা লুমটা। বৌদ্ধদের ধর্মবিশ্বাস অনুযায়ী ওরা এগুলা ব্রিজের গায়ে লাগায় রাখে, এই জন্য ওরা মনে করে যে বাতাসের সাথে তাদের প্রার্থনাগুলোও কিন্তু ছড়িয়ে পড়বে। পানির কি পরিমাণে স্রোত আপনারা বুঝতে পারতেছেন নাকি আমি জানি না, বাট হিউজ স্রোত এখানে।
আর এইখান থেকে আয়রন ব্রিজের একদম টোটাল ভিউটা পাওয়া যায়। When is the best season? Which month? Every month is Every month is different. Because you come during the winters, during autumn, you'll see everything yellow. Okay. You come during monsoon, the Uh-huh. spring, at the summer, everything green. Okay. So every season has its own charm. Right. Now it's all green. Yes. আর এখন কিন্তু মেঘগুলোও দেখা যাচ্ছে, তো আপনারা যদি বৃষ্টির সময় আসেন তাহলে মেঘের ভিউ পাবেন। এই জায়গাটা দেখে এখন রওনা দিয়ে দিচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে, বাট জায়গাটা খুবই খুবই সুন্দর ছিল। আর এখন কিন্তু বাজতেছে হচ্ছে অলমোস্ট 5টার কাছাকাছি, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো আমাদের তাড়াতাড়ি স্পটগুলো শেষ করতে হবে। আমার পিছনে পুরা গ্রিন, অস্থির অস্থির। আর এখানে দেখেন রাস্তায় কিন্তু চা, কফি, ফল সব কিছুই সেল করতেছে, খুব ভাল লাগতেছে। স্পেশালি বাতাসটা একদম ফ্রেশ। ওয়াও, আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসছি। আর এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জায়গা, আপনারা অনেকেই এটার সাথে রিলেট করতে পারবেন। তো এই জায়গাটা হচ্ছে ট্রাই জাংশন, মানে 3টা জায়গার মিলিত স্থান। আপনারা যদি এখান থেকে সোজা যান তাইলে হচ্ছে হা ভ্যালি, যেটা হচ্ছে চায়নার বর্ডার। আপনারা 2টা রাস্তা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডানে, একটা হচ্ছে বামে। সো আপনারা যদি ডানে যান তাইলে এটা চলে যাচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গলের দিকে, যেটা হচ্ছে জয়গাঁও বর্ডার আর ফুটশিলং যেটাকে বলে। আর এখান থেকে বামে চলে গেছে হচ্ছে থিম্পু। এখানে কিন্তু নদীগুলোও সব এক জায়গায় মিলিত হয়েছে। আপনাদেরকে এই সাইডের ভিউটাও দেখাই। এই যে এইটা হচ্ছে ডান সাইডের ভিউ। একের পর এক গাড়ি যাচ্ছে এখান দিয়ে, বড় বড় ট্রাকও যাচ্ছে। অসাধারণ অসাধারণ। যত ভুটান দেখতেছি তত বেশি মুগ্ধ হচ্ছি। এই জায়গাটাকে কিন্তু বলা হয় চুজম। চু মানে রিভার অ্যান্ড জম মানে হচ্ছে মিটিং পয়েন্ট। ওয়াংচু হলো থিম্পু রিভার আর পারোছু হচ্ছে পারোর রিভার। এই 2টা রিভার যে জায়গায় মিলিত হয়েছে এটাকে বলা হয় চুজম। তো চুজমের উপর একটা ব্রিজ আছে, এটাকে বলা হয় চুজম ব্রিজ। ডু ভুটানিজ পিপল স্পিক হিন্দি? Yes, they are very fluent in speaking Hindi, except me. I'm so You don't speak in Hindi. You don't watch Bollywood movie, no? Yeah, I do, but then like I used to watch with the subtitles. Okay. So my Hindi is thora. থোড়া আমরা চলে যাব বাম দিকে, যেটা চলে গেছে থিম্পুর দিকে। আর এখানে যে গেটটা আছে, এই গেটটা নাকি বানানো হয়েছে মানুষদেরকে ওয়েলকাম করানোর জন্য, যে তারা এখন থিম্পুতে প্রবেশ করতেছে, দ্য ক্যাপিটাল অফ ভুটান। He's the king and the queen, our fifth king. Fifth king? And his wife, our queen. Okay, what is the name of your fifth king? King name is Jigme Kesar Namgyel Wangchuk. বাই দ্য ওয়ে, যদি ইন্ডিয়া আমাদেরকে ট্রানজিট ভিসা দিত, আমরা কিন্তু ল্যান্ড বর্ডার দিয়ে আসতে পারতাম, জয়গাঁও বর্ডার হয়ে, তারপরে যে ফুনশোলিং বর্ডার দিয়ে আসতে পারতাম, যেটা হচ্ছে এখান থেকে 121 কিলোমিটার। অ্যান্ড হাউ মাচ টাইম ইট টেক্স ফ্রম ফুনশোলিং টু থিম্পু? 3.5 hours, মানে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে আপনারা যদি বাই রোডে আসেন। বাট আনফর্চুনেটলি এখন কিন্তু বাই রোডে ট্রাভেল করতে দিচ্ছে না। সো আপনারা যদি ভুটানে আসতে চান, দ্য অনলি ওয়ে ইজ বাই এয়ার। সো আমরা আবার রওনা দিয়ে দিলাম থিম্পুর উদ্দেশ্যে। যে ছোট্ট একটা মিনি বাস দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে ভুটানের পাবলিক বাস, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার ফুনশিলিং, ওইখান থেকে ওদের রাজধানী থিম্পুতে যায়। 700 রুপি করে লাগে পার পারসন। আর দেখেন বাসটার সাইজ কিন্তু খুবই কিউট। এখন একটা ভ্যালির মাঝখান দিয়ে যাচ্ছি, ভ্যালিতে মেঘ জমে আছে, কি সুন্দর লাগতেছে। ওয়াও, কফি ব্রেক নেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়াইছি। কফি ব্রেক দেওয়ার জন্য যে ক্যাফেটাতে আসছি, এটা হচ্ছে লাপসা দ্য ট্রাভেলার্স পয়েন্ট, ছোট্ট একটা ক্যাফে। ও ওয়াও, ক্যাফেটা খুবই সুন্দর। প্রথমবারের মতো কোনো ভুটানিজ ক্যাফেতে বসতেছি। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখেন, দারুণ ভিউ, দারুণ, এত সুন্দর ভিউ যা বলার বাইরে, অসাধারণ। সো আমরা এখন জাস্ট এখানে বসে কফি খাবো আর দেখি কি পাওয়া যায়। সূর্যের আলো ভ্যালির ওই পাশটাতে পড়ছে আর এই পাশটাতে এখন ছায়া,
ম্যাজিক্যাল লাগতেছে জাস্ট। এই টাইমটা আমি ভুটান চয়েস করছি কারণ এই জিনিসটার জন্য। এখন পাহাড়ে মেঘ জমে থাকবে, সাথে এরকম গ্রিন ভিউ, এটা আমার কাছে পাহাড়ের বেস্ট ভিউ লাগে। মজার বিষয় কি দেখছো, এখানে ওরা বই দিয়ে দিচ্ছে। মিল্ক টি হচ্ছে মাত্র 55 ভুটানিজ রুপি। 55 ভুটানিজ রুপি মানে বাংলাদেশি টাকায় মাত্র 71 টাকা। মানে আপনি 71 টাকায় এরকম ভিউ দেখতে দেখতে চা খেতে পারবেন। সো মাচ অ্যাফোর্ডেবল। অনেক সময় হয় না যে অনেক ভিউওয়ালা জায়গায় গেলে চায়ের দাম বা কফির দাম উদ্ভট একটা প্রাইস রাখে, বাট ভুটানে আমি দেখলাম যে ওরা আসলে জিনিসটা রিজনেবল রাখছে এবং দাম আসলে অনেক কম। মোমো অর্ডার দিছিলাম আমরা, একটা চিজ মোমো আর একটা বিফ মোমো। চিজ মোমো হচ্ছে 100 আর বিফ মোমো হচ্ছে 140। মজা। সো আপনারা যখন পারো থেকে থিম্পুতে যাবেন তখন আপনারা এই ক্যাফেতে বসতে পারেন আমাদের মতো, আর এরকম ভিউ এনজয় করতে করতে মোমো, জুস এগুলো ট্রাই করতে পারেন। দাম খুব একটা বেশি না, একদমই রিজনেবল। এখানে সময় কাটাইলে, স্পেশালি এখন কিন্তু সানসেটের সময়, সো সানসেটের সময়টা যদি আপনারা এখানে কাটান খুব খুব ভালো লাগবে। সো এই ক্যাফেতে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন আস্তে আস্তে সানসেট হয়ে যাচ্ছে আর অনেক বেজে গেছে। এখন কিন্তু অলমোস্ট বাজতেছে হচ্ছে 6:30। আমরা এখন বের হয়ে যাচ্ছি। অস্থির ছিল। আর এটা হচ্ছে এখন সামনের ভিউ, কি সুন্দর লাগতেছে। জাস্ট দেখেন ওই পাশে কিন্তু হচ্ছে সূর্যের আলোটা পড়ছে, নীল আকাশ, সবুজ রাস্তা, অসাধারণ অসাধারণ। লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করবেন এবং আপনাদের ড্রাইভারকে বলবেন এখানে এসে থামার জন্য যাওয়ার পথে। চলেন তাইলে আমরা এখন আবার রওনা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ডিরেক্ট হোটেলের দিকে চলে যাব। সো এখন বাজতেছে হচ্ছে অলমোস্ট 6:45। দেখি হোটেলে পৌঁছাইতে আমাদের কেমন সময় লাগে। ওয়েলকাম টু থিম্পু সিটি। আমরা থিম্পু সিটির গেট দিয়ে ঢুকলাম। আমরা এখানে কিন্তু 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। সো দিস ইজ দ্য অনলি এক্সপ্রেসওয়ে ইন ভুটান। 4 লেন, অনলি 4 লেন। ওকে, সো ভুটানের নাকি এটাই একমাত্র 4 লেন রাস্তা, বাকি সব হচ্ছে 2 লেন। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি। হ্যালো। আরেক ও। আমি মাইকে অ্যানাউন্স করতাম। তাই একটা হারানো অভিজ্ঞতা। ভাইদেরকে পাওয়া যাচ্ছে না, ফারিনাপুকে পাওয়া যাচ্ছে না। না, আমাদের একটু লেট হয়েছে, আমরা এক জায়গায় চা খেতে নামছিলাম। পরে মিজানের সাথে কথা। হ্যাঁ, আরে এটা মিস করছি যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টগের দোকানের চা খাওয়া। হ্যাঁ আসলে আপনারা খান নাই। করে হোটেল কেমন? জোস, রুমগুলো জোস। তাই আচ্ছা, তো আমরা You take an interview from my manager. হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? My name is Tashi. নাইস টু মিট ইউ তাশি। Nice meeting you too, sir. Okay. Welcome to Bhutan. I Thank hope you. Enjoy our stay. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে থিম ফর নট ফিলিং হোটেল। রুম ইজ সো নাইস। ও ওয়াও, আমরা এখনো দেখি নাই রুম। আমাদের একটা রেস্ট নেওয়া হয়ে গেছে। অলরেডি ডান। আর আমরা কেবল হোটেলে এসে পৌঁছেছি। তো এখন আমরা চেক ইন করবো। চেক ইন করে চলেন আপনাদেরকে দেখাই রুমগুলো কেমন। চেক ইন করার পর আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। রিফ্রেশিং। এই চা খেতে খেতে আপনাদেরকে জাস্ট হোটেলের লবির একটা ট্যুর দিয়ে দিই। হোটেলের নাম হচ্ছে নরফিলিং। এই জায়গাটা জাস্ট একটু দেখেন। ওয়াও, গাছের গুড়ি দিয়ে বানানো। এক গাছের গুড়ি দিয়ে। ইন্টারেস্টিং। ওয়াও। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। 8টা থেকে 9টায় আমরা যে ডিনার করব। ও ওয়াও। এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের এটাতে। ব্রেকফাস্ট ডিনার সব এখানে হবে। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু ফুল বোর্ড প্যাকেজ। সো আমরা রাতে ডিনারও এখানে করব, সকালে ব্রেকফাস্টও এখানে করব। আর এটা হচ্ছে বার। ভুটানের সব জায়গায় কিন্তু হ্যাঁ বার আছে। অসাধারণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। এদিকেও কি বসার জায়গা আছে? হ্যাঁ, বাইরে। ও আচ্ছা আচ্ছা, এটা হলো বাইরে বসার জায়গা। অনেক সুন্দর অ্যাম্বিয়েন্স। জাস্ট এই রেস্টুরেন্টের পিছন সাইডে এটা কিন্তু একটা গার্ডেন। জাস্ট আপনাদেরকে গার্ডেন ট্যুরটা দিই। এখানে কিন্তু অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আমি জানি না লো লাইটে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এই জায়গাটা খুব সুন্দর। মানে আপনারা যদি ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেলের সাথে আসেন তাইলে এই জায়গায় একটা বসার জায়গা আছে, চা কফি খেতে খেতে আড্ডা দিতে পারবেন। ভুটান যে কতটা সুন্দর এটা আমরা ভুটানে আসার পরে বুঝতে পারতেছি। এখন আমার কাছে মনে হচ্ছে আমি এতদিন কেন ভুটানে আসিনি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এরকম জোস একটা এক্সপিরিয়েন্স পাবো দেখেই এতদিন ওয়েট করছি। $200 এক্সচেঞ্জ করতেছি, 95 করে রেট পাচ্ছি, 19,000 পাবো। 93.8 just now. হ্যাঁ, 93.8। Buying. Okay. 93.8. But you are giving better rate. You also give better rate to my audience. Yes, for sure. এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই ফ্লোরে আমাদের রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 205. You understand Bangla? Little bit. I worked down here at Kuwait, Okay. so I made so many Bangladeshi friends. Oh, nice. Okay, so this will be your room for the night.
for a night. থ্যাংক ইউ। চলেন আপনাদেরকে একটা রুম ট্যুর দিই। ওয়াও, কি সুন্দর রুম। সেখানে একটা কিং বেড আছে, বসার একটা জায়গা আছে, এখানে আয়না আছে, ফ্রিজও আছে, টিভিও আছে। আর ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। ওয়াশরুমটা অস্থির, মানে ওয়াশরুমের টাইলসটা দেখলে বোঝা যায় কত প্রিমিয়াম একটা হোটেল এটা। ভালো লাগছে, টয়লেটটা স্পেশালি আমার কাছে খুবই দারুণ লাগছে। সব মিলায়ে খুবই সুন্দর একটা রুম। আমরা এখানে আজকে রাতটা থাকবো, কালকে আমরা আবার চলে যাব পুনাখাতে। থিম্পুতে কিন্তু দেখাচ্ছে আজকে 18 ডিগ্রি সেলসিয়াস। এখানের ওয়েদার নাকি একদমই কনস্ট্যান্ট থাকে, কখনো গরম পড়ে না। তো যার কারণে ওরা হোটেলে কোনো ধরনের এসি ইউজ করে না। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে রিসেপশন থেকে এরকম একটা ফ্যান দিবে আমাদের মতো। আর বেশি ঠান্ডা পড়লে এখানে হিটার তো আছে। আমার কাছে মনে হয় যে যদি আপনারা জানালাটা খোলা রাখেন, এখানে কিন্তু মশা নাই। সো আপনারা জাস্ট ঠান্ডা বাতাস আসবে, খুব দারুণ একটা পরিবেশে ঘুমাইতে পারবেন। থিম্পু আমার কাছে খুবই দারুণ লাগছে, কারণ একদমই কোলাহল মুক্ত একটা জায়গা আর সামনের পরিবেশটা জাস্ট অসাধারণ। ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে আসছি রেস্টুরেন্টে, কারণ 8টা থেকে আমাদের বুফে স্টার্ট হবে। এখানে আছে হচ্ছে হোয়াইট রাইস, রুটি, তারপরে চিকেন, দিস ইজ বিনস, দেন চিজ অ্যান্ড চিলি, আর এটা হচ্ছে ফুলকপি, তারপরে ডাল অ্যান্ড সালাদ। কেমন ফারিন খাবার? দুপুরেরটা বেশি মজা ছিল। একটা ভিন দেশে এসে তুমি বাংলাদেশের টেস্ট বার্ডের সাথে মিল আছে এরকম খাবার পাচ্ছ, এটাই তো আসলে একটা ব্লেসিং। ডেজার্ট হিসেবে একটা মিষ্টি দিচ্ছে, মিষ্টি থেকে খুব তীক্ষ্ণ এলাচের সেন্ট আসতেছে, বাট মজা। খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করা ভালো। আর রাতের থিম্পু শহর কেমন এটাও দেখা হয়ে যাবে। ওয়েদারটা এত সুদিং যা বলার বাইরে। আমাদের হোটেলের জাস্ট পাশেই ছোটখাটো একটা ক্যান্টিন আছে, মানে ওদের এখানে সোফা সিস্টেম, একদম ঘরোয়া পরিবেশ। আর এখানে এই যে নুডলস আছে, ডিম সিদ্ধ আছে, চাইলে ম্যাগি নুডলসও রান্না করে দিবে। সাধারণত বিকেলে স্ন্যাক্স গুলো যদি কেউ হোটেলে না খেতে চায়, সেক্ষেত্রে এখানে এসে খেতে পারবে, এসে একদম আড্ডা দিতে দিতে মজার ছলে খেতে পারবে। আমাদের হোটেল লোকেশনটা তাহলে বেশ ভালো। এই যে আমাদের হোটেল, আর এটা হচ্ছে একটা মুদির দোকান টাইপের। তো এখানে হচ্ছে আপনারা বিস্কুট, চিপস সবকিছু পেয়ে যাবেন। এইবার হচ্ছে ট্যুরের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের ভুটান ট্যুরে কত খরচ হয়েছে। আমরা তো আসছিলাম 10 জন, এক্স্যাক্টলি। একজন চাইল্ডও ছিল 11 জন। তো সেই ক্ষেত্রে আমাদের পার পারসন খরচ আসছে ট্যাক্স বাদে 69,000 টাকা। 69,000 টাকা পার পারসন, রাইট। যদি লোক আরো বাড়ে সেই ক্ষেত্রে আরো কমবে, এক্স্যাক্টলি। আর যদি লোক কমে সেক্ষেত্রে কস্টিংটা বাড়বে। মানে এটা হচ্ছে কি, আপনি যদি বেশি মানুষ আসেন খরচ কম হবে, যদি কম মানুষ আসেন তাহলে খরচ বাড়বে। এর মধ্যে আবার কিন্তু হেলিকপ্টার রাইডের যেটা, এটা কিন্তু ইনক্লুডেড না। রিভার রাফটিং এটাও ইনক্লুডেড না। জাস্ট হচ্ছে 3 বেলার যে খাবার, মানে এটা হচ্ছে ফুল বোট প্যাকেজ। আপনারা 4 রাত 5 দিনের ফুল বোট প্যাকেজ পাচ্ছেন উইথ হোটেল, ট্রান্সপোর্টেশন অ্যান্ড শুধুমাত্র হোটেল না, অনেক এজেন্সি অনেক কম টাকায় প্যাকেজ দেয়। আপনি যখন একটা জায়গায় আসতেছেন তখন কিন্তু আপনি টাকা খরচ করে আসতেছেন। তো আপনাকে কিন্তু অবশ্যই ভালো ভিউওয়ালা হোটেলে থাকতে হবে, তারপরে ভালো ট্রান্সপোর্টেশন লাগবে, নাহলে কিন্তু ট্যুরের মজাটাই নষ্ট হয়ে যাবে, জার্নি কমফোর্টেবল হবে না। এক্স্যাক্টলি। সো আমরা যেটা করছি, আমরা 69,000 টাকা পে করছি 4 রাত 5 দিনের জন্য। এর মধ্যে এয়ার ফেয়ারই কিন্তু মেজর পার্ট, মানে অলমোস্ট 46,000 টাকা আমাদের কিন্তু এয়ার ফেয়ারেই গেছে। ল্যান্ড কস্ট খুব একটা বেশি না ভুটানে, আপনারা প্ল্যান করে ফেলতে পারেন। আর ভুটানের আরেকটা কস্ট হচ্ছে যে এখানে পার ডে $15 করে ট্যাক্স কিন্তু আপনাকে এয়ারপোর্টে দিয়ে দিতে হয়। আপনারা যদি 2 জন আসতে চান, 4 জন আসতে চান, বা 6 জন আসতে চান, বা যে গ্রুপই হোক, আপনারা ভাইয়াদের অফিসে চলে যান, ভাইয়া আপনি একদম কাস্টমাইজ করে দিতে পারবেন। কাস্টমাইজ করা যাবে, এক্স্যাক্টলি। যদি হোটেল আপডেট করতে চায়, 12 ডাউন করতে চায়, তাও করা যাবে। মানে কেউ যদি 5 স্টার প্যাকেজও চান সেটাও পসিবল। এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, তাদের অফিসের যে ডিটেলস সবকিছু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা তাদের অফিসে চলে যান, তাদের সাথে ইন পার্সন কথা বলে ভুটানের ট্যুর প্ল্যানটা করে ফেলুন। 10 জন মিলে যদি আসেন তাহলে আপনাদের কস্টিং অনেক বেশি সেভ হবে। তো এই ব্লগটা ছিল আপনারা ঢাকা থেকে ভুটান পর্যন্ত আসার পরে কি কি অ্যাক্টিভিটিস পাবেন এবং আপনাদের প্রথম রাত কিভাবে কাটবে সবকিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। সো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ব্লগে কিন্তু আমরা রিভার রাফটিং করতে যাচ্ছি এবং আমরা কালকে যাচ্ছি হলো পুনাখাতে। সো ওই ব্লগটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হবে। আমি পার্সোনালি খুবই এক্সাইটেড রিভার রাফটিং নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে। ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই। সাইনিং অফ ফ্রম থিম্পু, ভুটান। আল্লাহ।